সাইন সাইন। হুম। সরি। কেন? অরণ্য কানে ধরে নিজের দোষ স্বীকার করে। সাইন সাইন, আমি তোমাকে ভুল বুঝেছি, সরি। রোদ তাকায় অভিমান নিয়ে, ঠোঁট কাঁপে, নরম স্বরে বলে। ইটস ওকে। সাইন সাইন, ফুচকা খাবে? মুহূর্তে খুশি হয়ে যায় রোদ। অভিমান ভুলে হাত বাড়িয়ে দেয়। অরণ্য যত্ন সহকারে কোলে তুলে নেয়, একদম ফুচকার দোকানের সামনে এসে নামায়। সবাই অবাক চোখে তাকিয়ে থাকে, তাতে অরণ্য কিছু যায় আসে না। ফুচকার প্লেট নিয়ে একপাশে বসে যায় দুজনে। রোদ নিজেও খাচ্ছে, অরণ্যকেও খাওয়াচ্ছে। অরণ্য দাঁতে দাঁত চেপে খাচ্ছে। মুখের রিয়াকশন দেখে রোদের হাসি পায়। ফুচকা দেখে মন ভালো হলেও মনের এক কোণে একটু অভিমান থেকে যায়। তাও সে বুঝতে দেয় না, ভেবে নেয় এটা স্বাভাবিক। অরণ্য তো আর জানতো না। অরণ্য ভুরুকুচকে তাকিয়ে রোদকে পর্যবেক্ষণ করে। নখ কামড়ে কামড়ে ভাবতে থাকে কিভাবে রোদকে আগের রূপে ফিরে আনবে। কিছু মনে পড়তেই বলে ওঠে। সাইন সাইন, তোমার স্পেশাল প্রপোজটা আবার করো তো, যেটা আমাকে প্রথমবার করেছিলে। রোদ কিছু না ভেবে খেতে খেতে বলে ওঠে। ঠিক আছে বলবো, কিন্তু তুমি তখনকার মতো তারা জবাব দিবে না, সোজাসুজি অ্যান্সার দিবে। অরণ্য শয়তানি হাসি হাসে, মাথা নেড়ে সায় জানায়। রোদ খাওয়া বাদ দিয়ে অনেক আশা নিয়ে বলে ওঠে। এক পিচ লেবু। আই লাভ ইউ বাবু। একজোড়া আন্ডা, আই হেট ইউ সান্ডা। অরণ্য বলেই দৌড় দেয় পিছন পিছন রোদ। রোদের রাগে কান্না পায়, এই অসভ্যতাকে আবারও সান্ডা বলেছে। উল্টো জবাবও দিয়েছে। প্রথম যখন অচেনা সেজে কথা বলেছে, ভালোবাসা প্রকাশ করেছে, তখন এইভাবেই প্রপোজ করেছে রোদ। অরণ্য সেম আনসার দিয়েছিল। সারা পার্ক জুড়ে ছুটে বেড়াচ্ছে দুজন। দৌড়াতে দৌড়াতে রোদ পড়ে যায়। আহ। সাইন সাইন। অরণ্য দৌড়ে আসে, তাড়াতাড়ি করে ধরে ওঠায়। পাশে একটা বেঞ্চে বসিয়ে হাত পা চেক করে। রোদ যেন এবার সুযোগ পায়, ব্যথা ভুলে ধুম করে বসিয়ে দেয় পিঠের ওপর একটা। আহ। ব্যথা পেলেও অরণ্য কিছু বলে না। টেনশনে ঘাম ঝরছে, না জানি কোথায় ব্যথা পেয়েছে। এমনিতেই তার ভুলের কারণে কান্নাকাটি কম করেনি। সাইন সাইন, কোথাও কি ব্যথা পেয়েছো? দেখি সুন্দর করে হাঁটো তো। রোদ হাসে। হঠাৎ করে রোদের কি হয় জানে না, এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের সামনে হাঁটু গেড়ে বসে থাকা অরণ্যর কপালে টুপ করে একটা চুমু দিয়ে দেয়। বিস্ময় নিয়ে অরণ্য তাকেই কপালে হাত দেয়। অরণ্যর অবস্থা দেখে রোদ ফিক করে হেসে দেয়। ব্যথা পাইনি, ইচ্ছে করে অভিনয় করেছি যাতে তোমাকে ধরে একটা ধুম করে দিতে পারি। অরণ্য ইচ্ছে করে নিজের কপালে নিজে চাপড়াতে। আগে বোঝা উচিত ছিল এটা একটা ড্রামা কুইন। নিচেও রোদের নাক টেনে দেয়। রোদের হাসি খুশি মুখটার দিকে তাকিয়ে বলে ওঠে। আই লাভ ইউ সাইন সাইন। এই জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। আমি মরে যাব, সত্যি বলছি, আমি মরে যাব। উফ, মিস্টার অরণ্য চৌধুরী, চুপ করুন তো। বারবার মরে যাব কেন বলছেন? আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? কি জন্য ছাড়বো? দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও ছাড়বো না। যতদিন বেঁচে থাকবো ততদিন লেজবিহীন পাথরের মতো তোমার গলায় জড়িয়ে থাকবো। অরণ্য জড়িয়ে ধরে তাকে। রোদ আমিও সেটাই চাই। আচ্ছা, তুমি তো বাংলাদেশের নতুন, পুলিশ স্টেশন চিনলে কিভাবে? 32টা দাঁত দেখে একটা ভেটকি দেয়। মোবাইলটা উঁচু করে দেখায়। এটার মাধ্যমে। তাই বলো? আমিও তো ভেবে পাচ্ছিলাম না। চলো, বাড়িতে যাবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রোদ মাথা নাড়ে। অরণ্য একটা হাওয়াই মিঠাই হাতে ধরিয়ে দেয়। শক্ত করে হাত ধরে এগিয়ে যায়। বীর আর তেজু হাঁটছে রাস্তা দিয়ে। অনেক কষ্টে বাসা থেকে বের হয়েছে, তাও বীর ভাইয়ের জন্য। কালকে ভার্সিটিতে যাবে, কাজ আছে। যেতে না চাইলেও যেতে হবে, কিন্তু পড়ার মতো কাপড় নেই, যা বীর ভাই বুঝতে পারে। বাসা থেকে 15 মিনিটের রাস্তা মার্কেটে যাওয়া, তাই বায়না ধরেছে হেঁটে যাবে। বীর মাথায় পেতে মেনে নেয়, কারণ সে জানে এই মেয়ে সে ছাড়া আর কারোর কাছে বায়না করে না। আচ্ছা বীর ভাই, প্রত্যেকবার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি আমাকে বাম পাশে কেন রাখেন? আবার গাড়িতেও বাম পাশে রাখেন, কিন্তু কেন? বীর হাসে, ছোট্ট করে জবাব দেয়। এমনি। তেজু নিজেও হাসে, যে কেউ দেখেনি। বীর ভাই না বললেও সে জানে। আপনি না বললেও আমি জানি। কি জানিস? বীর ভুরকুচকে জিজ্ঞেস করে। এমনি। কি? এমনি। বীর বিরক্ত হয়ে বুঝে যায় এই মেয়ে মজা নিচ্ছে, তাও ভালো লাগে। হাঁটতে হাঁটতে মার্কেটে এসে পৌঁছে যায়। দূর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসে। বীর বুঝতে পারে পাশে সমাবেশ হচ্ছে। সেটা যে রিহানের বুঝতে কষ্ট হয় না। মার্কেটের সোজা দোতলায় উঠে যায়। তেজরানি পছন্দ করো? ভরকে যায় তেজু।
সে কি পছন্দ করবে? ও তো কিছুই চিনে না। এই জীবনে মার্কেটে এসে নিজের জন্য কখনো তো কিছু কিনে নেয়নি। আজ প্রথম তার প্রয়োজনীয় সব জিনিস দাদু আর বীর ভাই এনে দেয়। কাপড় একবার নিয়ে আসলে 7-8টা আনবে। তেজু বুঝতে পায় না ড্রেসগুলো দুদিন পর কোথায় চলে যায়, আর পায় না। তাই বারবার ড্রেসের সংকটে পড়তে হয়। বীর ভাইকেও বলতে ইচ্ছে করে না, লজ্জা লাগে। কত খরচ করবে তার জন্য মানুষটা আমতা আমতা করে বলে। ভাইয়া আপনি পছন্দ করুন, আপনার পছন্দ বেস্ট। বীর আর কিছু বলে না, একটার পরপর একটা ড্রেস দেখতে থাকে। এখন তেজরানী কলেজে ভর্তি হয়েছে, ড্রেস বেশি লাগবে মাথায় রেখে অনেকগুলো পছন্দ করে। তার উপর আজকে প্রথম তেজরানী তার সাথে মার্কেটে এসেছে। সে চায় না মার্কেটে নিয়ে আসতে, কিন্তু বাধ্য হয়েছে, কারণ বাড়িতে এই শেহজাদ বেয়াদব পড়ে আছে। যখন তখন তেজরানীর সাথে কথা বলতে চলে আসবে, যা খুবই বিরক্তিকর। আবার মার্কেটেও অনেক বাঁকা চোখে দেখে। বোরকা পরে নিয়ে এসেছে তেজরানীকে, মুখে মাস্ক, নিজে নিজে শপথ করেছে এত কিছুর ভিতরও যদি কেউ ভুলেও তাকায় তাহলে মানুষটার একদিন কি তার যতদিন লাগে। এসব ভাবতে ভাবতে বীর কাউন্টারের দিকে চলে যায় হাতের ড্রেসগুলো নিয়ে। তেজুর সেই দিকে মনে, সে জানালা দিয়ে বাইরে দূরে স্টেজে বসে থাকা রিহান সাথে বড় বাবা আর পাশে দুজন ব্যক্তির দিকে তাকিয়ে আছে। অনেক মানুষ হয়েছে বুঝতে পারে রিহান তালুকদার অনেক টাকা দিয়েছে, এমপি সে হয়েই ছাড়বে। তেজরানী, বীরের ডাকে পিছন ফিরে তাকায়, হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে অবাক হয়ে যায়। আরে আরে এত ড্রেস কেন নিলেন? কত টাকা খরচ হলো? বেশি কথা বলো না তেজরানী। ইউ নো হোয়াট, তোর কাছে এইসব কিছু না। কলেজে ভর্তি হয়েছি, ড্রেস লাগবে। বলে এক হাতে শপিং ব্যাগ, অন্য হাতে তেজুকে শক্ত করে ধরে সামনে এগিয়ে আসে। তেজু হাতের দিকে আর চোখে তাকায় না। এই ছোঁয়া খারাপ না, এই ছোঁয়া তাকে প্রোটেক্ট করার জন্য। ভাইয়া আমি কি কলেজ যেতে পারবো? এত ড্রেস নিলেন যে। বীর হাঁটতে হাঁটতে জবাব দেয়। আমার এখন অফিসে তেমন ঝামেলা নেই, সামলে নেব সবাইকে। আমি দিয়ে আসবো প্রতিদিন। যতদিন আমি আছি ততদিন তোকে বাড়ির কারোর কথা ভাবতে হবে না। আমি আসি। তেজু ভরসা পায়, সাথে খুশি হয় বীর ভাইয়ের এত সফলতা দেখে। অনেক কষ্টে আজ বীর ভাই এখানে এসেছে, সে নিজের চোখে দেখেছে। বীর ভাইয়ের রাত জেগে কাজ করা, চোখের ঘুম কি জিনিস ভুলে গেছিল। সারাদিন অফিস করে রাতও কাজ করেছে, যার ফলে আজ এই সফলতা। বীর ড্রাইভারকে কল করেছে আগে থেকে। শপিং মল থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠে, পিছনে শপিং ব্যাগগুলো রাখে। পরশু তেজরানীর জন্মদিন, কি দিবে ভাবতে ভাবতে বিপি হাই হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট দেয়। প্রতিবারের মতো মনে মনে প্রার্থনা করে যেন এই পথ যেন শেষ না হয়। ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। রিহান সমাবেশে স্টেজে বসে আছে, শরীর দিয়ে ঘাম ঝরছে। ইচ্ছে করছে সামনে মানুষগুলোকে গুলি মেরে খুলি উড়িয়ে দিতে। বেয়াদব সবগুলো। এত চিৎকার করা কি আছে, কানে লাগছে তার। দাঁত কটমট করে তাকিয়ে আছে সবার দিকে। একবার বাবার দিকে তাকাই, সে জানে না কি বলতে হবে। বাবা যেহেতু রাজনীতিতে জড়িয়েছিল, সে নিশ্চয়ই জানবে। বাবা, কি কি মিথ্যে বলতে হবে বলে দাও। তোমার তো আগের অভিজ্ঞতা আছে, আমাকে একটু শিখিয়ে দাও। রিহানের কথাই অভ্র ভয়ঙ্কর চোখে চারপাশে তাকায়, কেউ শুনে ফেললো কিনা। ইচ্ছে করে নিজের কপাল চাপড়াতে। কোন ছেলে জন্ম দিল সে? নিজের সম্মান ছাড়া কারোর সম্মান সে চিনে না। ফিসফিস করে বলল, এসব কি ধরনের কথা রিহান? তুমি এমপি পদে দাঁড়াচ্ছ, আর সমাবেশে কি বলে জনগণের মন পেতে হয় জানো না? রেহান দুই দিকে মাথা নাড়ায়। সে গ্যাংস্টার জীবনে কখনো মিথ্যা বলেনি, কি বা বলবে, যেখানে রাজ্যটাই তার। কিন্তু এমপি হতে হলে বলতে হবে, কারণ ভোট ছাড়া তো আর এমপি হওয়া যাবে না। সে তো আগে থেকেই মিথ্যা বলেনি, এমপি পদে দাঁড়ায়নি কখনো। তাহলে কি করে বুঝবে? বাবার বিরক্তিকর মুখের দিকে তাকে আর কিছু বলে না, নিজের মতো সাজিয়ে নেয় সব কিছু। আস্তে করে উঠে মাইকের সামনে যায়, মুখ তেতো করে ইচ্ছে না থাকা সত্ত্বেও ভদ্রতার খাতিরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। আমি আসার আগে ভাবছিলাম মাঠে হয়তো 50 থেকে 60 জন মানুষ আসবে, কিন্তু এত ভিড় দেখে তো মনে হচ্ছে ফ্রি খিচুড়ি বিলি হচ্ছে, তাই না? পর মুহূর্তেই বিড়বিড় করে বলে, খিচুড়ি বিলি না হলো আমার টাকা ঠিক বিলি হচ্ছে। আবার বক্তব্যের দিকে মন দেয়। আসলে ভাই ও বোনেরা, আমি আপনাদেরই সন্তান। ছোটবেলা থেকে এই মাঠেই খেলেছি, এই রাস্তা দিয়ে হেঁটেছি, মাঝখানে একটু বাইরে যেতে হয়েছে। আজ আপনাদের সামনে দাঁড়ানোটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখেছি আমাদের এলাকায় অনেক সমস্যা, যা আমি দূর করব। প্রথমত, আমাদের এলাকার রাস্তা এমন
যে গাড়ি উঠলে মনে হয় সি সার্ফিং করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এমপি হলে এমন রাস্তা বানাবো যেখানে গাড়ি চলবে না, একদম দৌড়াবে। আমাদের বিদ্যুতের খবর তো আপনারা জানেনই, লাইট চলে গেলে আবার আস্তে আস্তে সূর্য মামাও উকি দেয়। রেহান থামে, কি বলছে সে জানে না, কারণ বক্তব্য সম্পর্কে তার ধারণা নেই। তাও সে কারোর থেকে জিজ্ঞেস করবে না। দূরে একটা পার্ক দেখে আর একটা পয়েন্ট মনে পড়ে, গড় করে বলে ওঠে, শোনেন, আমাদের ছেলে মেয়েদের জন্য আমি আলাদা পার্ক বানাতে চাই, তবে শর্ত আছে, ভদ্রভাবে প্রেম করতে হবে, ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে নয়। বেশি করলে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে। আমার প্রতিশ্রুতি একটাই, আমি যদি এমপি হই তাহলে কাজও হবে, এলাকাটা হবে উন্নয়নে ভরা। লাস্ট কথা, আপনাদের অনেকের পানির সংকট আছে, সেটা আমি দূর করব। প্রতিটি বাড়িতে একটা একটা করে টিউবওয়েল দেব। বক্তব্য শেষ করে রিহান ভাবে আর কি বলা যায়। আশেপাশে থাকাই বুঝতে পারে না কেউ তালি দিচ্ছে না কেন। জনগণ সবাই তালির বদলে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সব মাথার উপর দিয়ে গেছে, শুধু একটা জিনিস বুঝেছে, ঘরে ঘরে টিউবওয়েল দিবে। তার মাঝে অভ্র বুকে হাত দিয়ে বলে ওঠে, রিহান। বাবাটাকে পিছনে ফিরে তাকায় রিহান। বাবাকে পরে যেতে দেখে তাড়াতাড়ি করে মাইক ফেলে এগিয়ে আসে। বাবা, কি হয়েছে? পর মুহূর্তে সবার উদ্দেশ্যে বলে ওঠে, দুঃখিত, আজকে এখানে শেষ করলাম, আমার বাবার অবস্থা খুব খারাপ। রিহান বলে বাবাকে কোলে তুলে নিয়ে গাড়ির কাছে নিয়ে আসে। রিহান, শক্ত করে ধর, পড়ে যাবো আমি। রেহান ভুরু কুচকে তাকায়। যেভাবে বুকে হাত দিয়েছে মনে তো হচ্ছে হার্ট অ্যাটাক করেছে। তাহলে এত কথা কিভাবে বলছে? আব্বু, তুমি সত্যি অসুস্থ তো, নাকি নাটক করছো? অভ্র কটমট করে তাকায়। হ্যাঁ, নাটক করছি। যদি নাটক না করতাম তাহলে আজকে গণধোলাই খেতে হতো। কি সব বক্তব্য দিচ্ছিলি? জনগণের রিয়াকশন একবার দেখেছো? এইরকম কেউ বক্তব্য দেয়? কালকের জন্য আজকে সারা রাত প্র্যাকটিস করবে, নয়তো মান সম্মান থাকবে না। তুমি শুধু খুন করতে পারো, ধ্বংস করতে পারো, কিছু গড়ে তুলতে পারো না। ভাগ্য ভালো, নাটকটা ভালোভাবে করতে পেরেছি। তোমার ভাগ্য ভালো তোমাকে আচার মেরে ফেলিনি। কি সুন্দর নাটক করে নিজের 180 কেজির শরীরটা আমার উপর তুলে দিলে, নাটকবাজ কোথাকার। কথাটা বলতে রিহান গাড়িতে অভ্রকে রাখে। রিহানের কথাই অভ্রর ইচ্ছে করলো নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলতে। যেখানে সে নাটক করে ছেলেকে মায়ের থেকে বাঁচিয়েছে, সেখানে তার ছেলে আফসোস করছে তার ওজন বয়ে বেড়াতে হয়েছে বলে। তার মাঝে গাড়ির জানালা দিয়ে বাইরে উকি দিয়ে অবাক হয়ে গেল। রিহান, গাড়ি এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি চলো। রিহান ড্রাইভ করতে করতে জবাব দিল, কাজের মাঝে একদম বাগড়া দিবে না আব্বু। তুমি জানো তোমার এই নাটকের কারণে সাংবাদিক পিছে লেগেছে। এত বড় একজন বিজনেসম্যান, তার উপর পার্টি অফিসের সদস্য হার্ট অ্যাটাক করেছে। এটা কি সাধারণ ব্যাপার? বুদ্ধি শুদ্ধি কিছু নেই। হার্ট অ্যাটাক নাটক না করে ব্ল্যাক আউট করে মারা যেতে পারলে না? অভ্র ভুরু কুচকে তাকালো। রেহান কি তাকে সরাসরি মেলে মরে যেতে বলল? স্বামী পিছনে বসে মুখ লুকিয়ে হাসছে। এদের বাপ ছেলের সম্পর্ক কম, সাপে নেউলের সম্পর্ক বেশি, যা সে 12 বছর ধরে দেখে আসছে। এই মানুষটার সাথে তার বস দুষ্টামি করে হাসি কাটে, আবার এই মানুষটাই তার বসকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই যে তেজুকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে, একবারও ছেলেকে বোঝার চেষ্টা করছে না। তুমি কি আমাকে সরাসরি মারতে বললে রিহান? বুদ্ধিমানদের জন্য ইশারা যথেষ্ট। শুনো, বেশি ফক না করে চুপ থাকো। পিছনে মিডিয়ার লোক আসছে, মেডিকেলে গিয়ে ভদ্র হয়ে থাকবে। অভ্র আর কিছু বলে না, বুঝে গেল ছেলে তার সুযোগের সদ্ব্যবহার করছে। মেডিকেলের সামনে আসতেই অভ্রর নাকমুখ কুচকে গেল। পেছনে জোড়া চোখে একবার তাকাতেই ঢোক গিলে নিল। মিডিয়ার লোক চলে এসেছে। আব্বু, শক্ত করে গলা জড়িয়ে ধরো। অভ্র তাই করে। রিহান এক হাত পকেটে থেকে মোবাইল নেই, ডায়াল লিস্টে গিয়ে রুহিকে কল করলো। আম্মু শব্দটা বলতে না চাইলো, দাঁত চেপে বলল, আম্মু, একটু পর টিভিতে যে নিউজটা দেখাবে এটা ভুয়া, বিশ্বাস করে আবার হাসপাতালে চলে এসো না। বলে রিহান কল কেটে দিল। রুহি কিছু বলার সুযোগ পেল না। তেজুর ওপর এত অত্যাচার করার পরও কেন যেন সে ঘৃণা করতে পারে না রিহান। এটার জন্য সে নিজেকেও কোথাও না কোথাও দোষী। দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে হাঁটতে ফিস ফিস করে বাবার কানে কানে বলে, কি কপাল আমার, আজ পর্যন্ত বউকে কোলে নিতে পারলাম না, অথচ আর একজনের 180 কেজি জামাইকে দিনে 2 বার কোলে নিয়ে ফেললাম। নিতে বলেছি আমি। তোমার কষ্ট হবে ভেবেই নিচ্ছি। দেখছো, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু তুমি বুঝো না।
এত কষ্ট করি তাও তোমার মন ঘামে না, ঠিক উঠে পড়ে লেগেছো আমার প্রাণটা নেওয়ার জন্য। সে তোর কাছে ভালো থাকবে না রিহান, তুই তার কাছে বিষাক্ত সাপের মতো। সে নিজেও তোকে অনেক বেশি ঘৃণা করে তোর কাজকর্মের কারণে। তুই ওর জীবনে যাওয়ার মানে সব শেষ। আমার জীবনে আমি নিয়ে আসবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে কিভাবে ঘি বের করতে হয় আমি জানি। তখন তুমিও কিছু করতে পারবে না আব্বু। জাস্ট ওয়েট, আমার সময়টা আসুক। অভ্র আর কিছু বলল না। সে শেহজাদের সাথে বিয়ে দেবে, তেজু ভালো থাকবে ওর সাথে। রিয়ানের সাথে ওর জীবন জড়ানো মানে খাল কেটে কুমির ডেকে আনা। এই জীবনে কারোর প্রাণে নিশ্চয়তা নেই। কথা ঘুরিয়ে বলল, এখানে কতক্ষণ থাকবো? আমি এখানে কতক্ষণ থাকবো? রিহান হাঁটতে হাঁটতে বলল, তোমার কথা আমি জানি না, আমি 2 মিনিটের মাঝে চলে যাব। নিজেরটা নিজে বুঝে নাও। বলতে বলতে একটা কেবিনে ঢুকে গেল যেখানে আগে থেকে কিছু ডাক্তার উপস্থিত ছিল। ডাক্তার নার্সরা তাকিয়ে দেখলো, কিছু বলল না। অলরেডি অপারেশন শেষ, রুগীর কেবিনে দিবে। রিহানের পেশা সম্পর্কে সবাই না জানলেও কম বেশি জানে। কেবিনে থাকা 2-1 ডাক্তার ছিল এটা আমেরিকার গ্যাংস্টার, সাথে অভ্র তালুকদার নামকরা বিজনেসম্যান। তারপর রাজনীতিতে জড়ানো, 5 বছর এমপি পদও ছিল অনেক আগে, এখনো পার্টি অফিসের সদস্য। ডাক্তার ইশারা করে নার্সকে, নার্স ইশারা বুঝে রুগীকে তাড়াতাড়ি কেবিনে শিফট করে দেয়। রিহান অভ্রকে নামিয়ে রাখলো, ঠাস করে হাত দিয়ে বাবার পকেট থেকে কলম বের করলো। সম্মান বাঁচাতে চাইলে 10 লক্ষ টাকা এখন লিখে দাও। অভ্র ভয়ঙ্কর চোখে তাকায়। রিহানে কি টাকার অভাব পড়েছে যে তার থেকে টাকা নিতে হচ্ছে? তুমি সুযোগের সদ্ব্যবহার করছো। তোমার তো টাকা কম নেই, আবার আমার পেছনে লাগছো কেন? রিহান কটমট চোখে তাকালো। টাকা আমার জন্য না, এই 2 টাকার ডাক্তারগুলোর জন্য। আরামে থাকতে চাইলে, ভেজাল থেকে বাঁচতে চাইলে টাকা তো খরচ করতেই হবে। ওদের টাকা দিয়ে দিবে, আমি যাচ্ছি। কথাটা বলে রিহান একজন ডাক্তারকে ধরে পর্দার আড়ালে চলে গেল। সেকেন্ডের মাঝে পরিবর্তন হয়ে এলো। রিহান হলো ডাক্তার, ডাক্তার হয়ে আসলো রিহান। রিহান বাবার দিকে তাকিয়ে একটা গা জ্বালানো হাসি দিল। চোখের চশমা ঠিক করতে করতে বেরিয়ে গেল। অভ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি জিনিস ডাউনলোড দিয়েছে মাইরি? কিভাবে তাকে ফাঁসিয়ে নিচে চলে গেল? এইবার মনে হচ্ছে সে সত্যি সত্যি হার্ট অ্যাটাক করবে। আস্তে করে বেডে বসে পড়ল, কাগজটা নিয়ে সাইন করে ডাক্তারদের হাতে তুলে দিল। রিহান বেরিয়ে শামীমকে মেসেজ দিল। শামীম বাইরে দাঁড়িয়েছিল, রিহানকে বেরিয়ে আসতে দেখেছে কিন্তু চিনতে পারেনি, ভেবেছিল ডাক্তার। এখন নিশ্চিত হলো, নিজের সবার নজর এড়িয়ে চলে এলো। গাড়িতে রিহান ড্রাইভ করছে, মুখে মাস্ক। পাশে শামীম কিছু একটা বলতে চাইছে কিন্তু ভয় আর সংশয় নিয়ে বলতে পারছে না। কি বলতে চাও? নির্ভয় বলে ফেলো শামীম। শামীম দীর্ঘশ্বাস ফেলে ভয় কাটালো, কিন্তু সংশয় রইল। নিচু গলায় প্রশ্ন করলো। রিহান হাসতে হাসতে ড্রাইভ করতে করতে জবাব দিল, অভ্র তালুকদারের সাথে অন্য কারো মিল নিও না শামীম। সে যাই করুক কখনো আমার খারাপ চাইনি। একটা কথা জানো, আজ আমি রিহান এই জায়গায় একমাত্র এই মানুষটার কারণে। যদি বলো আমার জীবনের প্রথম ফ্রেন্ডকে, তাহলে চোখ বন্ধ করে বলবো অভ্র তালুকদার। যদি বলো আমার এই বিলাসবহুল জীবনের জন্য কার বেশি অবদান, তাহলেও চোখ বন্ধ করে বলবো অভ্র তালুকদার। শামীম ঢোক গিলল। বুঝলো সে অনেক কিছু জানে না। এই বাপ ছেলের অনেক গভীর সম্পর্ক আছে। শেষবারের মতো বলে উঠল, এক সময় সুখটা আমাকে এই মানুষটাই দিয়েছিল। যে দিতে পারে সে কেড়েও নিতে পারে, কিন্তু তার জন্য লড়তে হবে, যাতে জিতে যাওয়া জিনিস হারাতে না হয়। শামীম কিছু বুঝতে পারল না, তবুও প্রশ্ন করার সাহস পেল না। রিহান নিজ থেকেই বলে উঠল, 6 তারিখ থেকে রিহানের আরেকটা রূপ দেখবি, তাই প্রিপারেশন নিয়ে রাখ হজম করার জন্য। রিহান কথা শেষ করে এইবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। শামীম ভেবে পেল না কি হবে 6 তারিখের পর। তেজু হলুদ কালারের একটা চুড়িদার পরেছে, যেটা বীর ভাই কিনেছে। প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর হয়েছে। সেখান থেকে একটা পরেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কাপড়গুলো নিয়ে আসার জন্য ছাদে এসেছে, কিন্তু চারিপাশে বাতাস, মিটিমিটি আলো আর প্রকৃতির রূপ দেখে তেজু সেখানে আটকে যায়। অসম্ভব ভালো লাগে। দাঁড়িয়ে 2 দিকে ওড়না ছড়িয়ে দিয়ে উপভোগ করে মুক্ত পাখির মতো। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে মুখের উপর পড়ছে। চোখের কোণে এক অদ্ভুত প্রশান্তি ফুটে। অনেকদিন পর শান্তি লাগে। ঠিক মায়ের মতো হয়েছিস, বেটা পাগল করা মেয়ে। বলছি শরীরে এত জ্বালা থাকলে পতিতালয়ে যা, আমার বাড়িকে কেন নোংরা করছিস?
পিছন থেকে কারোর এমন রুড কথাই থমকে যায় তেজু। শব্দগুলো তার কানে ঢুকে বুকের ভেতর আগুন ধরিয়ে দেয়। তাকে খারাপ বলেছে, এটা সহ্য করলো। তার মাকে তুলে কথা বলেছে, এটা কোনোভাবে সহ্য হচ্ছে না। আস্তে করে গলা হেলিয়ে পিছনে তাকাই। রাগে শরীর কাঁপছে তেজু। থাপ্পড় মেরে শান্তি পাচ্ছে না। রিহান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তেজু তাকে থাপ্পড় মারলো। অদ্ভুত, থাপ্পড় খেয়েও সে খুশি, যেন সে অনেক কিছু জিতে নিয়েছে। মুখ সামলে কথা বলবেন মিস্টার রিহান তালুকদার। এতদিন আমাকে যা নয় তা বলেছেন, গায়ে হাত তুলেছেন, কিছু বলিনি। কিন্তু আমার মায়ের চরিত্র নিয়ে একদম বাজে কথা বলবেন না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। রুদ্রমূর্তি তেজ নিয়ে তেজু কথাটা বলে। কিছুক্ষণ আগে তেজু পিছন ফিরতে রিহানকে দেখতে পায়। সাথে তার বলা কথাটা কানে বাজছিল। নিজেকে আর সামলাতে পায়নি, ভয় ভীতি ভুলে থাপ্পড় মারে। মুখের উপর আঙ্গুল তুলে কথাটা বলেছে। রিহান একবার দূরে একটা বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো দুই ব্যক্তিকে ভালো করে দেখে, যা তেজুকে এতক্ষণ ধরে দেখছিল। চিনতে তার অসুবিধা হয় না মানুষগুলোকে। একটু আগে রিহান হাসপাতাল থেকে কোনো রকমে এসে বাড়িতে ঢুকতে যাবে, তার আগে চোখ পড়ে সন্ধ্যাবেলা তেজকে ছাদে এমন টাইটানিক মুভি সিন দিতে দেখে অবাকি হয়। তার সাথে চোখ পড়ে দূরে দাঁড়ানো বিল্ডিংয়ে দুজন মানুষের দিকে, যারা তার তেজের দিকে তাকিয়ে আছে। তেজের শরীরে ওড়না নেই, যা সে খুশিতে হাতের মাঝে নিয়ে ওড়াচ্ছিল। মুহূর্তে মেজাজ বিগড়ে যায়। রাগের মাথায় রিহান রুমে না গিয়ে রাগের মাথায় ছাদে উঠে যায়। ইচ্ছে ছিল চাপের প্রকৃতি উপভোগ করা, বের করবে সে। কিন্তু পথের মাঝে ভেবে নেয় একবার তেজুকে বাজিয়ে দেখবে, যার কারণে ছোট মাকে নিয়ে কথা বলতে না চাইলেও বলেছে, যাতে তেজের রিয়াকশন দেখে। ভেবে ভেবে তেজের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে, যাতে তেজ প্রতিবাদ করে নিজের জন্য লড়ে। তেজুর রিয়াকশন দেখে আজ একটু শান্তি লাগে রিহানের। তবে রাগটা বেশ, কারণ এই মেয়েটাকে দেখে শরীরে ওড়না জড়িয়েছে, যা এতক্ষণ পরপুরুষকে দেখাচ্ছিল। রিহান বিল্ডিংয়ের দিকে তাকায়। দূরে দাঁড়ানো মানুষগুলো তাকে দেখে চলে গেছে। মানুষগুলোর কথা মনে পড়তে তেজুর গাল চেপে ধরে। ছাদে নিশ্চয়ই নাচতে আসিসনি, সেই তো দূরের বিল্ডিংয়ের ছেলেদের শরীর দেখাতে এসেছিস। এমনিতে আমার সাথে চেঁচিয়ে লাভ নেই। বেডি মানুষের মুখ কিভাবে বন্ধ করতে হয়। রিহান তালুকদারের লাস্ট কথা, আমার জিনিসে কেউ নজর দিলে সে তো মরবে, সাথে আমার জিনিসটাকেও ভাঙবো। মাইন্ড ইট। রিহান কথাটা বলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দেয়। তেজু যদি বুদ্ধিমান হয় তাহলে তার কথার মাঝে অনেক কিছু বুঝবে, আবার হয়তো বুঝবে না। অন্যদিকে রিহানের কোনো কথা তেজু কানে যায় না। মুখ ব্যথা করছে চেপে ধরার কারণে, কিন্তু সেটার জন্য কষ্ট হচ্ছে না। কষ্ট তার মায়ের চরিত্র নিয়ে বলা কথাতে হচ্ছে। মুখটা পুড়ে যাচ্ছে। নিচে নেমে সোজা চলে যায় বাগানে। ভালো লাগছে না কিছু। একটু মাকে দেখলে বোধহয় শান্তি লাগবে। বাগানে আগে থেকে মারুফ ছিল, ভীষণ টেনশনে আছে। সেই দিনের পর থেকে মায়া কথা বলে না, এড়িয়ে চলে। মারুফ বুঝতে পারে না কি করবে। হঠাৎ তেজুকে বাগানের পিছনে যেতে দেখে সে নিজেও উঠে পিছন পিছন যায়। মা বাবার কবরের পাশে বসে আছে তেজু। চোখ দিয়ে জল গড়াচ্ছে না আজ। শব্দ করে এখন আর কান্না করতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে। কিভাবে তার মাকে নিয়ে কথাগুলো বলল। একদম নিষ্পাপ ভুল। না চাইতো সে আজ সাহস নিয়ে থাপ্পড় দিয়েছে। সে বোধহয় দিন দিন পাথর হয়ে যাচ্ছে। নিচু গলায় মায়ের কাছে বিষাক্ত স্বরে নিজের মনের কথাগুলো বলে ওঠে। জানো আম্মু, আমি বিষ পান করিনি কখনো, কিন্তু বিষের থেকেও মারাত্মক কথা হজম করছি প্রতিনিয়ত। আমাকে শক্তি দাও আম্মু, আমি যেন নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়গুলোর জবাব দিতে পারি। আমার তো কেউ নেই, মানুষের জীবনে মা বাবার চেয়ে আপন কেউ নেই, যা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। আমি একদম নিঃস্ব মা, সবকিছু কেড়ে নিচ্ছে তারা। আমার আমিটাকে আমি এখন চিনতেই পারি না। রিহান তালুকদার নামক ওই ঘৃণিত ব্যক্তিকে ভীষণ ঘৃণা করি। কেন তার সাথে আমার ভাগ্যটা জুড়লে? আমার যে কিছু নেই মা, কি আঁকড়ে ধরে বাঁচবো আমি? ধৈর্য ধরো, উপরআল্লাহ সব কিছু কেড়ে নিয়েও অনেক কিছু দিয়ে দেয়। হঠাৎ পিছন থেকে কারো কথা শুনে তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয় তেজু। অবাক হয় মারুফ ভাইকে দেখে। তার সাথে এত ভালোভাবে কথা বলছে। তার বিষয়টা হজম হয় না, কথা বাড়াতে ইচ্ছে করে না। কেন যেন এই জীবনের প্রতি তার বিষণ্ণতা চলে আসছে। বিশ্বাস করতে কষ্ট হয় এখন মানুষকে। এই জীবনে বীর ভাই আর দাদুকে ছাড়া সে কাউকে বিশ্বাস করে না। নিজেকে স্বাভাবিক করে হেঁটে চলে যায় বাড়ির ভিতর। রান্না চাপাতে হবে। শরীরে হাওয়া লাগিয়ে ঘুরলে হবে? যা খাচ্ছিস তার কাজ তো অন্তত কর। কিচেন থেকে বড় মার খোঁচা মারা কথায় তেজু কিছু বলে না। মাথা নিচু করে কাজ করতে থাকে।
এখন কিছু বললে দেখা যাবে শরীরে হাত তুলবে। এমনিতেই আগের ঘটনা নিয়ে টেনশনে আছে, বুঝতে পারে না তার মাঝে হঠাৎ এত শক্তি কোথা থেকে আসলো যে রিহান তালুকদারকে গিয়ে থাপ্পড় মারল। অবশ্য তাতে আফসোস নেই, নিজেকে করা অপমান সহ্য করলো, মাকে নিয়ে বলা কথা সে সহ্য করতে পারেনি। বড় মা, একটা কথা বলি। চুলায় মাংস কষাতে কষাতে তেজু প্রশ্নটা করে। রুহি কাজ ফেলে ভুরু কুচকে তাকায়। কি? কিছু না। তেজু কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু পরমুহূর্তে কি মনে করে আর বলে না। রুহিও আগ্রহ হারিয়ে ফেলে। তেজু রান্না করতে থাকে। পাশে রুবিনা আন্টি, যে কিনা কাজের লোক হয়ে পাশে দাঁড়িয়ে আছে, আর সে বাড়ির মেয়ে হয়েও এত কাজ করে যাচ্ছে। রাত 10টায় রান্না শেষ হয়েছে একটু আগে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছে নেয়। দাদু ভাই আছিস? টাওয়াল ফেলে ওড়না জড়িয়ে ভুরু কুচকে তাকায় দরজার দিকে। দাদু এসেছে, হাতে একটা বক্স। পাশে বীর ভাই, তার হাতে বড় বড় শপিং ব্যাগ। এটা কি দাদু? হ্যাপি বার্থডে দাদু ভাই। বলেই বক্সটা তেজুর দিকে এগিয়ে দেয়। তেজু বীরের দিকে অসহায় চোখে তাকায়। তেজু দৃষ্টি দেখে ঠোঁট চেপে হাসে বীর। দাদু, এবার শুরু করেছি প্রতি বছরের মতো। আজকে 4 তারিখ, বার্থডে 6 তারিখ, মাঝখানে বলা যায় 2 দিন আছে। তাতে কি হয়েছে? পুরো মানুষ যদি ভুলে যায় তার আগে উইশ করছে, আবার মনে পড়লে আবার উইশ করব। তুই খুশি হ, বেশি বেশি গিফট পাচ্ছিস। তেজু আর কিছু বলে না, বক্সটা নিয়ে বেডে রাখে। এবার বীর ভাইয়ের দিকে তাকিয়ে শপিং ব্যাগ 2টা হাতে নেয়। তার জানা আছে এই ব্যাগে কি থাকবে। বেডে রাখতে রাখতে সে নিজেও প্রতি বছরের মতো বলে ওঠে, অনুষ্ঠান করবেন? হুম, বাসার সবাই রাগ করবে। আমি সামলে নেব, আমার উপর বিশ্বাস রাখো। এই দিনটা একান্ত আমার তেজুরানির, যেদিন কেউ কটু কথা পর্যন্ত বলবে না। সো টেনশন নেওয়ার দরকার নেই। ড্রেস দেখে নিস পছন্দ হয় কিনা। এত কিছুর মাঝেও তেজুর মনে একটু ভালো লাগে। তার জীবনটা কেন সাদা কালো মতো। এই হাসে এই কাঁদে, কি জীবন দিল আল্লাহ তাকে। এই খারাপ এই ভালো। কিছু না বলে ড্রেসগুলো বের করে দেখে, অসম্ভব ভালো লাগে। বারবি গাউন পিঙ্ক কালারের। মনটা মুহূর্তেই খুশিতে নেচে ওঠে। মুগ্ধ চোখে বীর ভাইয়ের দিকে তাকায়। একমাত্র এই মানুষটার কারণে বছরের একদিন সে এত খুশি থাকে, যেদিন কেউ তাকে ছোট করে কথা বলতে পারে না। কেমন যেন সেই দিন তার সাথে সবাই ভালো আচরণ করে। অদ্ভুত পরিবার তার। তেজুরানি, গিফট কি চাই? সারা জীবন এইভাবে আমার পাশে থাকবেন, আমার বিশ্বাসটা বজায় রাখবেন, ব্যাস এটুকুই চাওয়া। এইটুকু গিফট দেবেন আমাকে সারা জীবনের জন্য। বীর ঢোক গিলে। মনে মাঝে ভয় হয় যদি কখনো তেজুরানী তার পেশার সম্পর্কে জানে তাহলে। কিন্তু সে তো তেজুরানীর কখনো খারাপ জানি। সে সবসময়ই পাশে থাকবে তার তেজুরানীর। হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছে নেয় বীর। সব কথা রাখবো তেজুরানি, কখনো আমাকে ভুল বুঝিস না। একটা কথা মনে রাখবি, আমি কখনো তোর খারাপ চাইনি। জানি আপনি কখনো খারাপ চাইবেন না। আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করি, যা আমি অন্য কাউকে চোখ খোলা রেখেও করতে পারি না। কথাটা শুনে জোরে নিঃশ্বাস ফেলে বীর। এক প্রকার পালিয়ে যাওয়ার মতো করে বলল, রাত হয়েছে, খেতে আয়। দাদু ভাই নিয়ে যাচ্ছি। দাদু ভাই নিয়ে আয়। ড্রয়িং রুমে সোফায় বসে আছে অভ্র তালুকদার। পাশে ভাই অরণ্য তালুকদার, সাথে রিহান। একটু দূরে সিঙ্গেল সোফায় পা তুলে মাথা ফ্লোরে দিয়ে মোবাইলে চ্যাট করছে। রিহানের মামা বাড়ির লোক চলে গেছে। চারদিকের পরিবেশ দেখে বোঝার উপায় নেই, এই বাড়িতে 2 দিন আগে একটা মানুষ মারা গিয়েছে। তোর মতো অসভ্য ছেলে আমি জীবনে 2টা দেখিনি রিহান। রিহান ভুরুকুচকে তাকিয়ে অভ্রের কানে ফিস ফিস করে বলে, একদম আমাকে অসভ্য বলবে না। আমি ভীষণ সভ্য ছেলে, এতটাই সভ্য যে বিয়ের 10 বছর হয়ে গেল বউ এখনো ভার্জিন ঘুরে বেড়ায়। কথাটা কানে যেতেই অভ্রের মনে হয় ধোয়া বের হচ্ছে কান দিয়ে। তেজু তার নিজের মেয়ে না হলো ভাইয়ের মেয়ে, বলা যায় এক প্রকার তার মেয়ে। সেখানে আবার সম্পর্কে শ্বশুর। নাকমুখ কুচকে সোফা থেকে ডাইনিং টেবিলে গিয়ে বসে অভ্র। অভ্র উঠে যেতে বীর এসে বসে। রিহান খুঁজে মেরে বলে, কিরে পামটাম দিয়ে আসলি নাকি? কাজ হবে না, তেজ কখনো তোর হবে না। এই রমণীর মনে ভালোবাসার ভয় নেই, তাই তোর 2 টাকার ভালোবাসা সে বুঝবে না। এই ভালোবাসা আমি ছাড়া অন্য কেউ গড়ে তুলতে পারবে না। অনেক বছর তো চেষ্টা করলি, নিজের করার পারলি না। এবার আমার থেকে দেখে শিখিস কিভাবে পাথর মনে ফুল ফোটাতে হয়। তুই তো আমার জেদ সম্পর্কে জানিস,
যেটা বলি সেটা করি। জিদের ভাত কুত্তা দিয়ে খাওয়াই আমি। সময় বলে দিবে সে কার হয়। তেজুরানির আমার প্রতি যে সম্মান ভালোবাসা আছে তার 99% তোর প্রতি নেই। এই যে ভালোবাসার মানুষগুলো প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।